আচ্ছা, আজকে যেটা পড়ানোর বিষয় সেটা হচ্ছে সমযোজী বন্ধনের কিছু স্থিতিমাপক আছে, বন্ড প্যারামিটার যাকে বলা হয়। সমযোজী বন্ধনের বন্ড প্যারামিটার বা স্থিতিমাপক, যেমন বন্ধন দৈর্ঘ্য, বন্ধন বিভাজন শক্তি, বন্ধন কোণ, এই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। সমযোজী বন্ধনের প্রকৃতি জানার জন্য এই তিনটে জিনিসের একটা ধারণা থাকা দরকার আমাদের, সেটা ছোট করে একটু বলে দেবো আমি। যেমন প্রথমেই আসছে বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ বলা হয় এটাকে। আমি শর্টকাটে বি ডট এল বলবো, বন্ধন দৈর্ঘ্যকে বলবো বন্ড লেন্থ বি ডট এল। প্রথমে আসি সংজ্ঞা, কাকে বলে বন্ধন দৈর্ঘ্য। এটা আগেও আমি যখন সমযোজী ব্যাসার্ধ পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে দুটো পরমাণু যদি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, না এ একটা পরমাণু আর বি একটা পরমাণু, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। সমযোজী বন্ধন মানে কি? ওভারল্যাপিং হবে, অরবাইটালের ইলেকট্রন শেয়ারিং হবে। এখন দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, যাকে বলেছিলাম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, সেটাই কিন্তু বন্ধন দৈর্ঘ্য। অর্থাৎ এ বি বন্ধন দৈর্ঘ্য বলতে এ পরমাণুর নিউক্লিয়াস এবং বি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বোঝায়। এরকমভাবেও বন্ধন দৈর্ঘ্য সংজ্ঞা দিতে পারি বা ব্যাসার্ধ দিয়েও দিতে পারি। আগেও বলেছি, দেখবে যে এ বি পরমাণু যদি থাকে তাহলে এ পরমাণুর ব্যাসার্ধকে আর এ বলতে পারি আর বি পরমাণু ব্যাসার্ধকে আর বি বলতে পারি, সমযোজী ব্যাসার্ধ। এখন এই বন্ধন দৈর্ঘ্যটা কি হবে? এ আর প্লাস আর এ প্লাস আর বি, এটা বন্ধন দৈর্ঘ্য হয়ে যাবে যদি এটা একটা স্বাভাবিক জারণ অবস্থায় থাকে, তাহলে আমি তাকে বন্ধন দৈর্ঘ্য বলবো। মোট কথা যে দুটো পরমাণুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় সমযোজী বন্ধন। এখন এই সমযোজী বন্ধন কি কি বিষয়ের উপর নির্ভর করে বা সমযোজী বন্ধনকে কি কি জিনিস প্রভাবিত করতে পারে, যেমন একদমই প্রথমে আসছি বন্ধন ক্রম। এই বিষয়গুলো ওপর বন্ধন দৈর্ঘ্য নির্ভরশীল, ডিপেন্ড করে এইগুলোর ওপর। বন্ধন ক্রম, যাকে বন্ড অর্ডার বলা হয়, বন্ড অর্ডার। অর্গানিকে অলরেডি তোমরা বন্ড অর্ডার সম্পর্কে শুনে থাকবে। বন্ড অর্ডারকে শর্টকাটে বি ডট ও বলবো। এখন বন্ধন ক্রম কি? দুটো পরমাণুর মধ্যে, ভেবে নাও এ একটা পরমাণু আর বি একটা পরমাণু, দুটো পরমাণুর মধ্যে যতগুলো সমযোজী বন্ধন গঠিত হয় সেই সংখ্যাকে বলা হয় বন্ধন ক্রম। ভেবে না আমি বললাম যে সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি, তাহলে সি সিঙ্গেল বন্ড সি এর বন্ধন ক্রম হচ্ছে 1, কারণ এখানে একটা বন্ধন তৈরি হয়েছে দুটো পরমাণুর মধ্যে। তাহলে এর বন্ধন ক্রম কি হবে? 2, আর এর বন্ধন ক্রম হবে 3। অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে যতগুলো সমযোজী বন্ধন গঠিত হয় সেই সংখ্যাকে বলা হয় বন্ড অর্ডার। তাহলে বন্ধন দৈর্ঘ্য আর বন্ড অর্ডারের মধ্যে কি রিলেশন? এই যে সিসি সিঙ্গেল বন্ড আছে, এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে, বন্ড লেন্থটা আমি এখানে লিখছি ওপরে, 1.54 অ্যাংস্ট্রম। অলরেডি পড়ে নিয়েছো এটা। আর সিসি ডাবল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কত? পড়ো নাই তার মানে, নাকি? 1.34, ভেরি গুড, 1.34 অ্যাংস্ট্রম। আর সিসি ট্রিপল বন্ড 1.20 অ্যাংস্ট্রম। তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ধন ক্রম যদি বৃদ্ধি পায়, বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এটা বোঝাবার জন্য এরকম করে আমি বলি, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছো আর এখন
একজন আরেকজনের হাত ধরেছো, তাহলে এইটা যদি তোমাদের কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই হাত ধরেছে বলে এই ডিস্টেন্স হয়ে গেল, এটা বন্ধন দৈর্ঘ্য হয়ে গেল। এখন তুমি যদি আর একটা হাত ধরে নাও, ও যদি তোমার আর একটা হাত ধরে নেয়, তাহলে কিরকম হবে ব্যাপারটা? তাহলে কি হলো দেখো, এইখান থেকে বন্ধন দৈর্ঘ্যটা, এইখানে বন্ধন দৈর্ঘ্য কি হয়ে গেল, ডিস্টেন্সটা কি হয়ে গেল, তোমার কেন্দ্র আর বন্ধুর কেন্দ্রের মধ্যে দূরত্বটা কমে গেল। অর্থাৎ যখন সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে যায় কেউ, দুটো পরমাণু যখন সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে যায়, বন্ড লেন্থটা অটোমেটিক কমে যাচ্ছে, কারণ এরা কাছাকাছি চলে আসছে। এবার তোমার আর তোমার বন্ধুর যেহেতু তিনটে হাত নেই, তাই ট্রিপল বন্ড ফর্ম হবে না। ট্রিপল বন্ড হলে আরও কাছাকাছি চলে আসবে, বন্ধন দৈর্ঘ্যটা আরও কম হয়ে যাবে। তাহলে যত বন্ড অর্ডার বাড়বে তত বন্ধন দৈর্ঘ্য কমবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট, এটা প্রথম হয়ে গেল, এটা দ্বিতীয়। পরমাণুর আকার বা ব্যাসার্ধ, পরমাণু আকার বা ব্যাসার্ধের ওপরেও সমযোজী বন্ধনের বন্ধন দৈর্ঘ্য নির্ভর করে। এটাও আমরা জানি কিভাবে নির্ভর করবে। কি মনে হচ্ছে, যদি একটা ছোট পরমাণু আর একটা ছোট পরমাণুর সাথে বন্ধন করে, বন্ধন দৈর্ঘ্য যেরকম হবে, একটা বড় পরমাণু আর একটা বড় পরমাণুর সাথে যদি বন্ধন করে, কার ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে? বড় পরমাণুর ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য বেশি হবে। অর্থাৎ যদি পরমাণুর আকার বা ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাহলে বন্ড লেন্থ কি হবে? বৃদ্ধি পাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা ভাষায় লিখে নেবে যে বন্ড লেন্থ প্রপোর্শনাল টু রেডিয়াস আর, আর এখানে কি ছিল, বন্ড লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। এগুলো শর্টকাটে মনে রাখার জন্য এগুলো করে দিচ্ছি বক্সে, তাহলে পুরো ব্যাপারটা তোমার মনে পড়ে যাবে। যেমন এক্সাম্পল আছে কি, এইচ সিঙ্গেল বন্ড এফ, এইচ সিঙ্গেল বন্ড সিএল, এইচ সিঙ্গেল বন্ড বিআর, আর এইচ সিঙ্গেল বন্ড আই। বাম দিক থেকে অর্থাৎ এরকমভাবে যদি যাই, বন্ধন দৈর্ঘ্য কি হবে, বন্ড লেন্থ কি হবে? বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। গ্রেটার লেস দ্যান সাইন দিলাম, বন্ড লেন্থ বৃদ্ধি পাবে। কারণটা কি বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণটা কি? কারণ পরমাণু ফ্লুরিনের থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিন থেকে ব্রোমিনের আকার বড়, ব্রোমিন থেকে আয়োডিনের আকার বড়। তাহলে আমি বলতে পারি, যেহেতু আয়োডিনের আকার সবচেয়ে বড়, তাই এইচ আর আয়ের বন্ধনটা সবচেয়ে বেশি বড় হবে। এরকম ব্যাপার। অ্যান্সার দেওয়ার পর মাইকটা মিউট করে নেবে। আচ্ছা, আর কি আছে? পরমাণুর যেটা কক্ষ, যে কক্ষগুলো ওভারল্যাপিং করবে, সেই পরমাণুর সংকরায়িত কক্ষের এস চরিত্রের ওপরও নির্ভর করে। সংকরায়িত কক্ষকের এস চরিত্র, এস ক্যারেক্টার বা এস প্রকৃতির ওপরও নির্ভর করে। অর্থাৎ এখন যদি দুটো পরমাণু নিজেদের মধ্যে বন্ধন করে, আর পরমাণুর সংকরায়ন যদি আমরা জানি, আর সংকরায়নে এস চরিত্র যদি জানি, তাহলে বন্ধন দৈর্ঘ্যটাও আমরা বলে দিতে পারবো। যেমন এই ব্যাপারটা একটু বুঝতে আমাদের অসুবিধা হবে, কারণ এখনো সংকরায়নটা পড়াই নাই, তাও আমি একটু বলে দিলে বুঝতে পেরে যাবে। মানে একটা কার্বন পরমাণুর সাথে একটা হাইড্রোজেন পরমাণুর বন্ধন দৈর্ঘ্যের কথা বলছি। এটা অর্গানিকে দেখবে তোমরা পড়েছো অলরেডি।
সি আর এইচ বন্ধন দৈর্ঘ্য কত হবে? সি আর এইচ বন্ধন দৈর্ঘ্য হবে 1.09 অ্যাংস্ট্রম। সি আর এইচ বন্ধন দৈর্ঘ্য হবে 1.09 অ্যাংস্ট্রম যদি এই কার্বন পরমাণুটা sp3 সংকরায়িত হয়, অর্থাৎ সবগুলোই সিঙ্গেল বন্ড করে। দেখতে পাচ্ছ আশা করি এই কার্বনের 4টে বন্ডের মধ্যে একটা হাইড্রোজেনের সাথে করেছে, আর 3টে হাইড্রোজেন বা যে কোনো পরমাণুর সাথে সিঙ্গেল বন্ড করলে এই কার্বনটা sp3। যেহেতু এখানে কোনো পাই বন্ড নেই, sp3 সংকরায়ন, বন্ধন দৈর্ঘ্য হলো 1.0। এস ক্যারেক্টার যদি বলি, এস চরিত্র, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার হচ্ছে 25%। এটা বুঝতে অসুবিধা নেই, আগেও বলেছি আমি। কারণ দেখো কার্বনের sp3 মানে কি, একটা এস আর 3টে পি, টোটাল 4টে অরবিটালের মধ্যে একটা হচ্ছে এস ক্যারেক্টার, তাহলে 25% হয়ে গেল। এখন যদি আবার জিজ্ঞাসা করা হয় কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য যদি এইটা sp হাইব্রিডাইজড হয়, একটা ডাবল বন্ড যদি ফর্ম, sp2 হাইব্রিডাইজড হয়, একটা ডবল বন্ড যদি ফর্ম হয়, তাহলে বন্ধন দৈর্ঘ্যটা কি হবে? বন্ধন দৈর্ঘ্যটা কমে যাবে, 1.07 অ্যাংস্ট্রম হয়ে গেল। 7 না 8 গো? 7 1.07। তাহলে আরে বলো কি বলছো? আর কার্বন পরমাণুটা যদি sp হাইব্রিডাইজ হয়, অর্থাৎ ট্রিপল বন্ড করেছে sp হাইব্রিডাইজ, তাহলে বন্ধন দৈর্ঘ্যটা হবে 1.06 অ্যাংস্ট্রম। এখানে এস ক্যারেক্টার 25, এখানে এস ক্যারেক্টার হচ্ছে 33.33%, আর এখানে এস ক্যারেক্টার হচ্ছে 50%। অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য কার্বন আর হাইড্রোজেনের মধ্যেই হচ্ছে, কিন্তু এস চরিত্র যদি বৃদ্ধি পায় তাহলে বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে দেখতে পাচ্ছি, কমে যাচ্ছে। অর্থাৎ একটা কার্বন পরমাণু বা যে কোনো পরমাণুর এস ক্যারেক্টার যদি বৃদ্ধি পায় তাহলে বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। কারণ কি, এস ক্যারেক্টার যদি বৃদ্ধি পায় তাহলে এস দেখো নিউক্লিয়াসের কাছে থাকে, নিউক্লিয়াসের কাছে যদি থাকে তাহলে কি হবে, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, আর সে কি করবে, বেশি পরমাণুর ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে, আকারে ছোট হবে। নিউক্লিয়াসের কাছে থাকা মানে আকারে ছোট হবে, এরিয়াটা কম নেবে। তাহলে যত এস ক্যারেক্টার বৃদ্ধি পায় বন্ধন দৈর্ঘ্য তত হ্রাস পায়। এটা বুঝতে পারলাম? বন্ড লেন্থ হ্রাস পায়। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। লাস্ট একটা পয়েন্ট আছে, তোমাদের বইতেই দেখতে পারবে, 4 নাম্বার পয়েন্ট মনে হয়। এটাও যেহেতু এখন পড়ানো হয়নি কিন্তু বলে দিতে হবে একবার পয়েন্টটা। যদি কোনো যৌগে বন্ধনের ক্ষেত্রে দেখা গেল বন্ধন দৈর্ঘ্য রেজোনেন্স, হাইপার কনজুগেশন বা অ্যারোমেটিক ধর্ম, এই সকল জিনিস যদি করে তাহলে বন্ধন দৈর্ঘ্যের ওপর একটা প্রভাব পড়ে। রেজোনেন্স যেহেতু আমাদের পড়ানো হয়নি, অর্গানিকে পড়ানো হয়েছে? রেজোনেন্স, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিক ধর্ম মানে অ্যারোমেটিসিটি, এইসব যদি দেখা যায় কোনো যৌগের ক্ষেত্রে তাহলে বন্ধন দৈর্ঘ্যের উপর একটা প্রভাব পড়ে। যেমন আমি তোমাকে বলছি বেনজিন, বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এটা বেনজিনের আমি স্ট্রাকচার ড্র করলাম। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, রেজোনেন্সও করে বেনজিন। এখন এইখানে যে কার্বন আছে আর এইখানে যে কার্বন আছে, এই দুটো কার্বন, এখানে দেখো ডাবল বন্ড আছে,
একটু আগেই আমি বলেছি সিসি ডাবল বন্ডের বন্ধন দৈর্ঘ্য কত হয়? কার্বনের সাথে কার্বন বলেছি, হ্যাঁ 1.34 অ্যাংস্ট্রম। তাহলে কার্বনের নর্মাল যদি আমি এখানে এরকম ড্র করি, ইথিলিনের ক্ষেত্রে যদি ড্র করি CH2 ডাবল বন্ড CH2, তাহলে বন্ধন দৈর্ঘ্য 1.34। কিন্তু এই যে অ্যারোমেটিক কম্পাউন্ড পেয়েছি, বেনজিন পেয়েছি, যেখানে রেজোনেন্স হয়, সেখানে এই যে বন্ধন দৈর্ঘ্যটা আছে, সেই বন্ধন দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? 1.39 অ্যাংস্ট্রম হয়ে গেল। আর এমনি সিসি সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কত বলেছি? 1.54 অ্যাংস্ট্রম। 3 নয় গো, ট্রিপল বন্ড নয়, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। 1.54 আর 1.34 এর দেখো মাঝামাঝি একটা জায়গা পাচ্ছি, বেশি মাঝামাঝি নয়, তবে না এইটার থেকে বড়, 1.34 থেকে বড়, আর 1.54 থেকে ছোট একটা বন্ধন দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই ঘটনাটা কেন ঘটে? কারণ বেনজিনে রেজোনেন্স হয়। এই ব্যাপারটা একটু বলে দিই। বেনজিন এক মুহূর্তে এরকম ভাবে আছে 1 2 3 4 5 6 ছটা কার্বন, 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড, 3 আর 4 এর মধ্যে ডাবল বন্ড, আর 5 আর 6 এর মধ্যে ডাবল বন্ড আছে। পরের মুহূর্তে বেনজিন কি করবে? এই যৌগটার থেকে, এই গঠনাকৃতি থেকে এই গঠনাকৃতিতে চলে যাবে, যেখানে 1 2 সিঙ্গেল বন্ড হয়ে গেছে, 3 4 সিঙ্গেল বন্ড হয়ে গেছে, 5 6 সিঙ্গেল বন্ড হয়ে গেছে, অল্টারনেটিভ ডাবল বন্ড হয়ে গেছে। দেখো এখানে যেগুলো সিঙ্গেল বন্ড ছিল সেগুলো এখানে ডবল বন্ড হয়ে গেছে, এখানে যেগুলো ডাবল বন্ড ছিল সেগুলো সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এই ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স। এই যে সাইন দিয়েছি, এই সাইনটাকে রেজোনেন্স সাইন বলা হয়। অর্গানিক কেমিস্ট্রিতে রেজোনেন্সটা পুরো ডিটেলসে তোমরা পড়তে পারবে, তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রেজোনেন্স যেহেতু হয়েছে, যেটাকে ডাবল বন্ড ভাবছি এই ঘটনাকৃতিতে, এটাতে সিঙ্গেল বন্ড হয়ে গেছে। অর্থাৎ বেনজিনে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি থাকবে। কারণ কি, এখানে যেগুলো সিঙ্গেল বন্ড আছে সেগুলো ডাবল বন্ড হয়ে যাচ্ছে, যেগুলো ডাবল বন্ড আছে সেগুলো সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা বন্ধন দৈর্ঘ্য পেলাম, সেটা 1.39 অ্যাংস্ট্রম। তাহলে রেজোনেন্সের ফলেও কিন্তু বন্ধন দৈর্ঘ্যের উপর একটা প্রভাব পড়ে। হাইপার কনজুগেশন ব্যাপারটা অর্গানিক কেমিস্ট্রিতে ভালো করে পড়ে নেবে একটু। হাইপার কনজুগেশনের ক্ষেত্রেও কিন্তু এই বন্ধন দৈর্ঘ্যের উপর একটা প্রভাব পড়ে। যেটুকু বললাম আশা করি সেটুকু বুঝতে পেরে গেছো। বন্ধন বিভাজন শক্তি, যেটাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বিডিই। আর একটা টার্ম আছে, সেটাকে বলা হয় বন্ধন শক্তি বা বন্ড এনার্জি। আপাত দৃষ্টিতে দুটো একই জিনিস মনে হয়, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা বলে দিই। বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর বন্ড এনার্জির মধ্যে, তার আগে বন্ধন বিয়োজন শক্তি মানে কি? মানে একটা পরমাণু আছে এ, তার একটা ইলেকট্রন আছে, এখন সে সমযোজী বন্ধনে আবদ্ধ হলো বি এর সাথে, তারও একটা ইলেকট্রন আছে। যখন বন্ধন করবে এ আর বি, তখন এই যে ইলেকট্রনগুলো আছে নিজেদের মধ্যে শেয়ারিং করে এই বন্ডটা ফর্ম হয়, তাই না? এখন এই যে পরমাণু অণু আছে, এ বি অণু বা এ বি মলিকিউল, তারা হয় না সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এই বন্ধনটাকে ভাঙতে চাইছো। আর একটা শর্ত এখানে আছে, গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় আছে এ বি পরমাণু সমযোজী বন্ধনে, একে ভাঙবে। যদি ভাঙি আর ভেঙে দেবার পর এ নিজের ইলেকট্রনটা নিয়ে নেয় আর বি নিজের ইলেকট্রনটা নিয়ে নেয়, এ যদি নিজের ইলেকট্রনটা নিয়ে নেবে তাহলে হয়ে যাবে এ ডট, আর বি যদি নিজের ইলেকট্রনটা নিয়ে নেয় তাহলে হয়ে যাবে বি ডট। এই যে বন্ধনটা ভাঙা, সেটা আমি দেখাচ্ছি কিভাবে ভাঙবে। এই অ্যারোটা দেখো আমি একদিকে দিয়েছি,
মাছ ধরার হুক দেখেছো? ফিশ হুক বলা হয়। মাছ ধরার যে হুকগুলো ব্যবহার করা এরকম দেখতে হয়, দেখবে। এই যে অ্যারোটাকে মাঝ বরাবর যদি আমি কেটে দিই তাহলে এরকম একটা অ্যারো পাবে। এই বন্ধনের ইলেকট্রন, একটা ইলেকট্রন নিয়ে নিলে এরকম ভাবে অ্যারো দিয়ে দেখায়, একটা ইলেকট্রন নিয়েছে। আর এই বন্ধনও একটা ইলেকট্রন নিয়েছে, এরকম ভাবে দেখানো হয়। কখনো এরকম ভাবে দেখানো হয় না, এইরকম ভাবে দেখানোর নিয়ম নেই। দুটোর ক্ষেত্রেই এরকম ভাবে দেখাবো। আর যদি দুটো ইলেকট্রন দেখাই, যেমন হয় না এরকম করে দেখাচ্ছি, বি দুটো ইলেকট্রনে নিয়ে নিয়েছে, তাহলে এরকম গোটা একটা অ্যারো দেখাবো। এটা বোঝাচ্ছে যে এই যে বন্ধনের ইলেকট্রনটা বি পুরোটাই নিয়ে নিয়েছে। আর এইটা ক্ষেত্রে কি এ একটা নিয়েছে, এ একটা নিয়েছে। এই পরমাণু, এ পরমাণু বি পরমাণু একটা একটা করে নিলে এরকম জিনিস তৈরি হবে। এই যে জিনিসটা তৈরি হয়েছে এ ডট বি ডট, এদেরকে বলা হয় মুক্তমূলক, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল এটাও অর্গানিকে পুরো ডিটেলসে আছে। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলে একটা টপিক আছে পুরো। তাহলে এইভাবে যদি গ্যাসীয় অবস্থায় থাকে কোনো পরমাণু সমযোজী বন্ধনে, দুটো পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে আর ভেঙে গিয়ে মুক্তমূলক হয়, এই বন্ধনটা ভাঙতে যে শক্তি লাগে সেই শক্তিটাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আর এই যে পরমাণু আছে, যদি একটা পরমাণু আর একটা পরমাণু সমযোজী বন্ধন, আর এখানে যদি বি পরমাণুর ইলেকট্রনটা পুরোটা নিয়ে নেয়, তাহলে কি হয়ে যাবে? এ পরমাণুটা প্লাস হয়ে যাবে আর বি পরমাণুটা মাইনাস হয়ে যাবে। এই ধরনের যদি বন্ধনটা ভাঙে, যে শক্তি প্রয়োজন হয় সেটাই কিন্তু বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে না। বন্ড ডিসোসিয়েশন এনার্জির ক্ষেত্রে কি হবে? এ আর বি দুটো পরমাণু একটা একটা করে ইলেকট্রন নিয়ে মুক্তমূলক তৈরি করবে। এখানে কি হয়েছে? ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়েছে। ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হলে যে বন্ধন শক্তি প্রয়োজন হয় সেটাকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে না। এই বিভাজনটাকে বলা হয় সমবিভাজন বা সুষম বিভাজন। সুষম বিভাজন। আর এটাকে বলা হয় বিষম বিভাজন বা হেটারোলাইটিক ফিশন। হেটারোলাইটিক ফিশন বা হেট্রোলিসিস। আর এটাকে বলা হয় হোমোলাইটিক ফিশন বা হোমোলিসিস। এটাও তোমাদের পুরো রিয়াকশন মেকানিজমে অর্গানিকের ডিটেলসে আছে। হেট্রোলাইটিক ফিশন, হোমোলাইটিক ফিশন, সুষম বিভাজন, বিষম বিভাজন। আমি ছোট করে একটু বলে দিলাম। তাহলে যদি হোমোলাইটিক ফিশন হয়, সুষম বিভাজন হয়, তাহলে যে বন্ধন ভাঙার জন্য যে শক্তি প্রয়োজন হচ্ছে সেটাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি আমি জেনে গেলাম। তাহলে ভেবে নাও, তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি যে একটা যৌগের অণুতে একই প্রকারের একাধিক বন্ধন আছে। যেমন CH4 এর ক্ষেত্রে বলছি। CH4 এর ক্ষেত্রে কি আছে? 4টে CH বন্ধন আছে, অর্থাৎ একই ধরনের বন্ধন হয়ে গেল 4টে। এখন তুমি যদি এই মিথেন গ্যাসটাকে গ্যাসীয় অবস্থায় রেখে সি আর এইচ বন্ধনটাকে ভাঙো, আর ভেবে না এরকম ভাবে CH3 ডট আর H ডট তৈরি হয়েছে, তাহলে এখানে যে শক্তিটা প্রয়োজন হয়েছে সেই শক্তিটার নাম কি বলবো আমি? বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ধন বিয়োজন শক্তি বলবো। এখন এখানে 4টে এইরকম বন্ধন আছে, একটা নেই, 4টে আছে। দেখা যাচ্ছে যে প্রথমে যে সি আর এইচ বন্ধন আছে, এই বন্ধনটা ভাঙতে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কত লেগেছে? 104 কিলো ক্যালোরি পার মোল। কিলো ক্যালোরি মোল ইনভার্স বা পার মোল, একটা বন্ধন। আচ্ছা, দ্বিতীয় আর একটা CH3 ডট থেকে CH2 ডট প্লাস H ডট, আবার CH2 ডট থেকে ভেঙে CH ডট প্লাস H ডট, আর CH ডট থেকে ভেঙে C ডট প্লাস H ডট যখন ফর্ম হচ্ছে, 4টে বন্ধন ভাঙছে, একই শক্তি প্রয়োজন হচ্ছে না।
একটার ক্ষেত্রে 104 হলো, দ্বিতীয়টার ক্ষেত্রে 106, তৃতীয়টার ক্ষেত্রে 106, আর চতুর্থটার ক্ষেত্রে 81, 81 কিলো ক্যালোরি প্রয়োজন হয়েছে শক্তি, আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এখন যদি আমি পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় যে মিথেনের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কত, তাহলে দেখো সব ক্ষেত্রেই তো সিএইচ বন্ধনটা ভেঙে যাচ্ছে। তাহলে তুমি যদি বলে দাও 104 আর কেউ যদি বলে 106, তাহলে কারটা ঠিক হবে সেটা তো বলতে পারবে না, কারণ ও ঠিক বলছে ও ঠিক বলছে। ও তো বলে দেয়নি যে প্রথম বন্ধনটা ভাঙতে সিএইচ প্রথম বন্ধনটা ভাঙতে কত শক্তি প্রয়োজন হবে। তাই যে ক্ষেত্রে একাধিক একই রকমের বন্ধন পাওয়া যায় সেক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জির গড় নেওয়া হয়, একটা গড়। এই গড় মানটাকে বলা হয় বন্ড এনার্জি। তাহলে বন্ড এনার্জি আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি পার্থক্যটা বুঝতে পারছি। গড় মানটা যখন তুমি নেবে যে মানটা পাবে সেটাকে বলা হয় বন্ড এনার্জি। কিলো ক্যালোরি মোল ইনভার্স কত হচ্ছে ভ্যালুটা 99.25। তাহলে মিথেনের বন্ড এনার্জি কত 99.25। বন্ধনের মিথেনের বন্ধন বিয়োজন শক্তি বলা হবে না, বন্ধন এনার্জি বা বন্ধন শক্তি বলা হবে। যেমন যেমন H2O যদি বলি, তাহলে দেখো এখানে অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু বন্ড এনার্জি বলা হবে, কারণ দুটো একই ধরনের বন্ধন আছে। কিন্তু আমি যদি HCl এর ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করি, HCl এর ক্ষেত্রে কি হবে, বন্ধন বিয়োজন শক্তি আর বন্ধন শক্তি একই, কারণ একটাই বন্ধন আছে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে। তাহলে এক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি যা, বন্ধন শক্তিও তাই। ঠিক আছে, আমাদের বারবার বন্ধন বিয়োজন শক্তি কথাটা বলি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, পার্টিকুলার ওই বন্ডটাকে ভাঙতে যে শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এবার এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু দেখে নেবো আমি। যেমন ভেবে নাও তোমাকে দেওয়া হয়েছে সিসি সিঙ্গেল বন্ড, সিসি ডাবল বন্ড আর সিসি ট্রিপল বন্ড। তাহলে প্রথম পয়েন্টটা লিখে রাখবে বন্ড অর্ডার। বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। বন্ড অর্ডারের উপর বন্ধন বিয়োজন শক্তি কিরকম ভাবে নির্ভর করে, সিঙ্গেল বন্ড ভাঙবো, ডাবল বন্ড ভাঙবো, ট্রিপল বন্ড ভাঙবো, কোনটাতে বেশি শক্তি প্রয়োজন হবে। ট্রিপল বন্ড ভাঙতে বেশি শক্তি প্রয়োজন হবে, অর্থাৎ বন্ড অর্ডার যদি বৃদ্ধি পায় বন্ধন বিয়োজন শক্তিও বৃদ্ধি পাবে। ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল বন্ড অর্ডার, বন্ড অর্ডারের সাথে বৃদ্ধি পায়। 2 নম্বর এখানেই ঢুকে আছে, সেটা হচ্ছে এস ক্যারেক্টার, পরমাণুর সংকরায়িত কক্ষকের এস ক্যারেক্টার, এস চরিত্রের উপর কিভাবে নির্ভর করে তুমি এখানেই দেখে নাও। এখানে সিঙ্গেল বন্ড আছে মানে কি sp3 হাইব্রিডাইজড আছে, এখানে ডাবল বন্ড আছে মানে কি sp2 হাইব্রিডাইজ আছে, ট্রিপল বন্ড আছে মানে কি sp হাইব্রিডাইজ আছে। তাহলে এস চরিত্র যদি বৃদ্ধি পায়, মিউট করে নাও একটু, এস চরিত্র বৃদ্ধি পেলে তাহলে এস চরিত্র বৃদ্ধি পেলে কি হয়, বন্ধন বিয়োজন শক্তি বৃদ্ধি পাবে। এই ওপরে উদাহরণ দিয়ে আমি বলে দিলাম, এর আর ডিটেলসে যাচ্ছি না, বুঝেই নিয়েছো। এস ক্যারেক্টার বৃদ্ধি পেলে ট্রিপল বন্ড ক্যারেক্টার বাড়ছে, বন্ধন বেশি ভাঙতে বন্ধন বেশি শক্তি প্রয়োজন হবে। 3 নাম্বার পরমাণুর আকার। বলো, দেখতে পাচ্ছ না? আচ্ছা, পরমাণুর আকার শোনো, তাহলে শোনো
বুঝতে না পারলে শোনো, পরমাণুর আকার যদি ছোট হয়, দুটো পরমাণু আকারে ছোট, তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, এই বন্ধনটাকে ভাঙবো, আর দুটো পরমাণু আকারে বড় আছে, এই বন্ধনটাকে ভাঙবো। কোনটার ক্ষেত্রে সহজে বন্ধনটা ভেঙে যাবে? যাদের আকার বড় না যাদের আকার ছোট? যাদের আকার বড় তারা সহজে ভেঙে যাবে। অর্থাৎ আমি যদি বলি দুটো পরমাণুর বন্ধন দৈর্ঘ্য বেশি, বন্ড লেন্থ বেশি, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে? কম হবে। তাহলে বন্ড লেন্থ আর বন্ড ডিসোসিয়েশন এনার্জির মধ্যে ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন আছে। যত বন্ধন দৈর্ঘ্য, অর্থাৎ আমি যদি প্রশ্ন করি HF বন্ধন ভাঙবো আর HI বন্ধন ভাঙবো, কোনটা সহজে ভেঙে যাবে, কোনটাতে কম এনার্জি প্রয়োজন হবে? HI সহজে ভেঙে যাবে। আর এটা কিন্তু সহজে ভাঙতে চাইবে না, কারণ পরমাণু আকার ছোট তুলনামূলক। তাহলে আকার যদি বেশি হয়, দুটো পরমাণুর আকার যদি বৃদ্ধি পায়, তাহলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম। 4 নম্বর আর একটা পয়েন্ট আছে তোমাদের বইতে, সেটাও বলে দিই। হ্যাঁ বলো। আর একটা পয়েন্ট আছে 4 নম্বর পয়েন্ট, যে বন্ধন বিয়োজন শক্তি। এখানে একটা প্রশ্ন থেকেই এই ব্যাপারটা বুঝিয়ে দিই, পয়েন্টটা বুঝিয়ে দিই। অ্যামোনিয়া NH3 আর H2O জলের অণু। পরীক্ষা তোমাকে প্রশ্ন দিয়েছে যে NH বন্ধন ভাঙবো আর OH বন্ধন ভাঙবো, অ্যামোনিয়ার NH বন্ধন আর জলের OH বন্ধন ভাঙবো, কোনটার ক্ষেত্রে বেশি শক্তির প্রয়োজন হবে? এখন যদি আকার থেকে বলো, নাইট্রোজেন হাইড্রোজেনের আকার, অক্সিজেন হাইড্রোজেনের আকার প্রায় একই রকম, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় আমি দিয়েছি দুটো লোন পেয়ার বলছি, একটা লোন পেয়ার দুটো ইলেকট্রন, আর অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, মানে 4টে ইলেকট্রন। 4 নম্বর পয়েন্টে কি বলছে, যদি কোনো পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে বন্ধন বিয়োজন শক্তি কি হবে? কমে যাবে। অর্থাৎ অক্সিজেন আর হাইড্রোজেন বন্ধনটা দুর্বল হয়ে গেছে বা তাড়াতাড়ি ভেঙে যাবে, কার তুলনায়? নাইট্রোজেন আর হাইড্রোজেন। কারণ নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার আছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার, তাহলে অক্সিজেনের দুটো লোন পেয়ার এই বন্ধনের ইলেকট্রনকে বেশি বিকর্ষণ করবে, এই বন্ধনটা সহজে ভেঙে যাবে। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অ্যামোনিয়ার NH বন্ধনের বেশি, অর্থাৎ NH বন্ধন সহজে ভাঙবে না বা ভাঙতে বেশি শক্তি প্রয়োজন হবে, কারণ নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার আছে, আর অক্সিজেনের মাথায় যেহেতু দুটো লোন পেয়ার আছে, তাই অক্সিজেন এই ইলেকট্রনটাকে বেশি বিকর্ষণ করবে, এই বন্ধনের ইলেকট্রনটাকে সহজে ভেঙে যাবে, তুলনামূলক সহজে ভেঙে যাবে। তাহলে লোন পেয়ারের সংখ্যা যদি বৃদ্ধি পায়, বন্ধন তাড়াতাড়ি ভেঙে যায়। হ্যাঁ বলো। লাস্ট বন্ড প্যারামিটার, সেটা বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণ। বন্ড অ্যাঙ্গেল কাকে বলে? আমি একটা যৌগ থেকে উদাহরণ দিচ্ছি, CH4 এর ক্ষেত্রে যদি বন্ড অ্যাঙ্গেল বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে 3টে পরমাণু নিয়ে, কার্বন, তার দুদিকে দুটো হাইড্রোজেন, এই বন্ড অ্যাঙ্গেলটার কথা বলতে হবে। অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল কাকে বলে যদি বলি, একই পরমাণুর সাথে, কার্বন পরমাণুর সাথে যুক্ত দুটো সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ, এই কার্বন পরমাণুর সাথে যুক্ত দুটো সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ, তাকে বলছি বন্ধন কোণ। নিশ্চয়ই কার্বন আর হাইড্রোজেনের বন্ধন কোণ বলতে পারবো না, তোমাকে বলতে হবে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণ CH4 এর ক্ষেত্রে। যদি এটা CH4 না হয়ে CH3
3Cl হতো, তাহলে তোমাকে আবার উল্লেখ করে দিতে হতো পরমাণু, অর্থাৎ Cl সি আর এইচ এর মধ্যে একটা বন্ধন কোণ হতে পারে, আবার কি হতে পারে এইচ সি এবং এইচ এর মধ্যে বন্ধন কোণ হতে পারে, অর্থাৎ CH3Cl এর ক্ষেত্রে দু ধরনের বন্ধন কোণ পাওয়া যাবে, ClCH আর HCH এর মধ্যে বন্ধন কোণ। তাহলে বন্ধন কোণ হচ্ছে কোনো পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যবর্তী কোণকে বলা হয় বন্ধন কোণ। যেমন CH4 এর ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। NH3 এর ক্ষেত্রে, অ্যামোনিয়ার ক্ষেত্রে HNH এর মধ্যে বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি। H2O এই যৌগের ক্ষেত্রে, মানে জলের ক্ষেত্রে, হাইড্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। আচ্ছা, এই যে বন্ধন কোণ কি কি বিষয়ের উপর নির্ভর করে এই সংক্রান্ত একটা বড় থিওরি আছে। সেই থিওরিটার নাম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন থিওরি, ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR, ভেসপারও বলা হয়, VSEPR, ভেসপার থিওরি বা ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরি দিয়ে বলা যায় যে কোনো যৌগের বন্ধন কোণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। 5টা রুল আছে এই সংক্রান্ত, কিছু কিছু বইতে 6টাও দেওয়া আছে। 5টা রুল দিয়ে বলা যাবে যে বন্ধন কোণ কিরকম বা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেটা যখন ভেসপার থিওরি পড়াবো তখন বলবো। চলো আর একটা